হ্যালো স্টুডেন্টস, নমস্কার ছাত্রছাত্রীরা। আমি অন্বেষা শুরু করতে চলেছি আমাদের নতুন চ্যাপ্টার ভূগোলের বিষয়। আমি আপনাদের ভূগোলের টিচার, আমার নাম অন্বেষা এবং আমি লুসি অনলাইনের পক্ষ থেকে আমাদের জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো সেগুলো নেব। তো আজকে আমরা একটা টপিক শুরু করতে চলেছি। শুরু নয়, আসলে আমরা যেটা আগের বারে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে সামনের দিকে স্টাডি করব। তো আসুন দেখে নেওয়া যাক। আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা ছিল গ্রহরূপে পৃথিবী। গ্রহরূপে পৃথিবীর এটা হচ্ছে কি না ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার। তো আপনাদের ফার্স্ট সামারটিভ বা ফার্স্ট সেমিস্টারে এই চ্যাপ্টারটা রয়েছে। এটার ফার্স্ট পার্ট আমরা আগেই শেষ করেছি। ফার্স্ট পার্টে আমরা কি দেখেছিলাম না, পৃথিবীর আকার সম্বন্ধে আমরা কিছু জিনিস স্টাডি করেছিলাম। সেখানে আমরা কি না, পৃথিবী সমতল, যখন পৃথিবীকে সমতল হিসেবে ধারণা করা হয়েছিল তখনকার মতবাদ। তারপরে পৃথিবীকে কি না গোলক হিসেবে, মানে ফুটবলের মতো গোল হিসেবে একটা ধারণা প্রস্তুত করা হয়েছিল এবং সেই হিসেবে মতবাদ দেওয়া হয়েছিল। আর তারপরে কি না, অভিগত গোলক হিসেবে সেটাকে মতবাদ দেওয়া হয়েছিল। তো এই তিন ভাবে যে তিনটে আলাদা আলাদা মতবাদ দেওয়া হয়েছে, সেই তিনটের বিষয়ে আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম এবং সেটা বুঝিয়েছিলাম কি 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 মানে প্রমাণের সাপেক্ষে তারা সেই সময়কার লোকেরা এই জিনিসগুলোকে দাবি করেছিল। তো আজকে আমরা এরপর থেকে শুরু করব। তো আমরা এখনো কিন্তু পৃথিবীর আকারেই চলছি। যদি আপনাদের আগের ভিডিওতে মনে থাকে, আগের ভিডিওতে আমি বলেছিলাম কি এই যে গ্রহরূপে পৃথিবী, এই পৃথিবীর আকার মূলত ক ধরনের না, 4 ধরনের হিসেবে বর্ণনা করা হয়েছে। তো এই 4 ধরনের আকার কি ছিল? প্রথমে ছিল কি সমতল, তারপরে ছিল কি গোল, তারপরে ছিল কি অভিগত গোলক এবং সর্বশেষে কি ছিল জিওয়েড। তো আমরা অভিগত গোলক পর্যন্ত গিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা জিওয়েড থেকে জিনিসটাকে পুনরায় দেখব। ওকে, লেটস গো। হ্যাঁ, তো আমরা কি না, আমরা জিওয়েড থেকে এই জিনিসটা পড়া শুরু করব। তো জিওয়েড এর বিষয়ে সর্বপ্রথম আপনারা এটা একটু নোটিস করুন। আমি এখানে করেছি জিওয়েডকে না 1828 সালে বিজ্ঞানী সি এফ গস, আমার এটা ইংলিশে লেখা উচিত ছিল কিন্তু আমারই ভুল, এটা ইংলিশে আমি লিখিনি, কিন্তু আপনারা এটা নোট করুন কি 1828 সালে বিজ্ঞানী সি এফ গস তিনি কি করেছিলেন, পৃথিবীর গাণিতিক আকৃতির বিষয়ে ধারণা দিয়েছিলেন। আর এটাই কি না জিওয়েড। তো এই জিওয়েড শব্দটা কোথা থেকে এসেছে? এই যে জিওয়েড শব্দটা এসেছে জিওডেসি থেকে। তো যখন আমরা কোনো শব্দের অরিজিনের বিষয়ে জানতে যাই তখন আমরা কি দেখি কি কোনো একটা লাতিন বা গ্রিক শব্দকে নিয়ে সেটার সাথে আর একটা শব্দকে জুড়ে দুটোকে কি বানানো হয়, একটা শব্দকে বানানো হয়। কিন্তু এক্ষেত্রে এটা নয়, জিওড শব্দটা কিন্তু সম্পূর্ণ বৈজ্ঞানিক একটা শব্দ থেকে এসেছে। সেটা কি না জিওডেসি। তো এই জিওডেসি জিনিসটা কি? জিওডেসি জিনিসটা কি না, জিওডেসি আসলে বিজ্ঞানের একটা শাখা। যেমন আমরা অ্যানথ্রোপোলজি, অ্যানাটমি কিংবা জিওলজি, জুওলজি, বোটানি, এরকম যে আলাদা আলাদা ভাগ, মানে আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা যে ভাগ আছে বিজ্ঞানের শাখা, সেইগুলো যেমন আছে, তো এই জিওডেসিও কিন্তু একটা ভাগ। এই ভাগে মূলত কি করা হয়, এই যে জিওডেসি এই ভাগে কি না, বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর অভিকর্ষজ বল, মানে এই যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি প্লাস পৃথিবীর যে পরিধি, মানে পৃথিবীর চারিদিকের যে পরিধি, এই পরিধি প্লাস পৃথিবীর আকার প্লাস কি না পৃথিবীর এই যে নিখুঁত ভাবে, মানে যে এই যে যদি দেখেন এই যে এবড়ো খেবড়ো, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কি দেখেছিলাম না, পৃথিবী গোল। অভিগত গোলকেও কিন্তু পৃথিবী গোলই ছিল, কিন্তু এই যে এবড়ো খেবড়ো জিনিসগুলো যে নিখুঁত ভাবে দেখানো হয়েছে, এটাই কি না, এটাই জিওডেসি। জিওডেসি বিজ্ঞানের সেই শাখা যেখানে এগুলো নিখুঁত ভাবে পর্যালোচনা করা হয়, মানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এই জিওডেসি থেকেই এসেছে কি না জিওয়েড। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমি বলি কি এই জিওয়েড জিনিসটা কি। ঠিক আছে, এবার দেখুন, যখন আপনারা এই জিনিসগুলোকে দেখবেন, ধরুন এটা পৃথিবীর কি সব জায়গায় এরকম সমান হয়? নিশ্চয়ই নয়। কি হয় না, আমরা যদি দেখি পৃথিবীর কিছু জায়গায় কিরকম হয়, কিছু জায়গা চলতে চলতে হয়তো এরকম একটা গভীর একটা নদী হলো, আবার যেতে যেতে এরকম একটা পর্বতের মতো একটা উঁচু জায়গা হলো, এই রকম করে কিন্তু চলে। তো এবার ধরুন আমি যদি পৃথিবীকে পুরোপুরি
একটা গোল জায়গা হিসেবে বর্ণনা করি, তাহলে এই যে নিচু অংশ আর এই যে উঁচু অংশ, এই দুটো গেল কোথায়? এই দুটো তো নিশ্চয়ই থাকা উচিত। এই জন্য কি করা হচ্ছে না, বিজ্ঞানিক ভিত্তিতে এই পৃথিবী মানে বিভিন্ন দিকের দূরত্ব, উচ্চতা, এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে কিন্তু পৃথিবীর একটা গাণিতিক মানচিত্র আঁকার চেষ্টা করা হয়েছে। আর এই গাণিতিক যে মানচিত্রটা কি, এটাই হচ্ছে জিওয়েড। দেখুন পৃথিবীকে কিন্তু এর আগে আমরা যত জায়গায় দেখেছিলাম, আমরা গোল দেখেছি, অভিগত গোলক দেখেছি, মানে যেখানে হচ্ছে উত্তর দক্ষিণ একটু চ্যাপ্টা আর মাঝে দেশটা একটু স্ফীত। কিন্তু এখানে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু পৃথিবী দেখুন চারিদিক এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো, কিরকম যেন অসমতল ভাবে করা হয়েছে। এটাই হচ্ছে কি না জিওয়েড। ঠিক আছে, এই যে মানে পৃথিবীর আসল যে বলতে গেলে আসল যে গাণিতিক আকৃতি, এটা সব থেকে এখনো অবধি বলতে গেলে এটা একটা বৈজ্ঞানিক ভাবে প্রুফড। কারণ এখানে হচ্ছে এরর বা ভুলের ত্রুটি এই সমস্ত পরিমাণটা কিন্তু খুবই কম। আচ্ছা, জিওয়েড যে এবার একটা জিনিস বুঝুন কি, এই যে এই জায়গাটা যে উঁচু কিংবা এই জায়গাটা যে নিচু কি করে বুঝতে পারছে, তার জন্যই ব্যবহার করা হয় কি না এই জিওয়েড তল। এই জিওয়েড তলটা কিন্তু বুঝতে হবে। জিওয়েড তল যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন কি এই পৃথিবীর এইভাবে আকারগুলোকে কিভাবে ওরা বর্ণনা করছে। তো জিওয়েড তল কি, সাপোজ আপনি ভেবে দেখুন কি এই যে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীতে কটা না আমাদের সাতটা আছে, সাতটা মহাদেশ আছে আর পাঁচটা মহাসাগর আছে। এবার পাঁচটা মহাসাগর প্লাস আবার ধরে নিন প্রচুর অসংখ্য নদী রয়েছে, প্লাস আরো হচ্ছে কিছু ছোট ছোট সাগর রয়েছে। তো এই সব কিছুকে ধরুন ওই রকমই একটা নদী দিয়ে সব যোগ করা হয়েছে। মানে ধরুন এখানের সাগরের সাথে এখানের সাগর, এখানের সাগরের সাথে এখানের সাগর, সবগুলোকে কিনা একটা নদী দিয়ে বা খাল কেটে হচ্ছে যোগ করা হয়েছে। যোগ করা হলে কি হবে, সব জায়গায় তাহলে জলতল সমান হয়ে গেল। মানে এখানে জল বেশি থাকছে না, এখানে জল কম থাকছে না, সব জায়গায় জল সমান হয়ে গেল। আর যখন সব জায়গায় জল সমান হয়ে গেল, তখন সেটা কি হলো না পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ। ঠিক আছে, আর সেটাই হচ্ছে জিওয়েড তল। তো এই যে মানে জল সব জায়গায় সমান হয়ে গেল, আমি যদি এতে বোঝাই কি, এরকম হচ্ছে সব জায়গায় এই যে এই যে উঁচুটা উঁচুটা না থেকে এই যে জলের অংশটা সব জায়গায় এই যে এটা সমান হয়ে গেল, এখানটা সমান হয়ে গেল। বেঁকে যাচ্ছে, না না না, এটা ব্যবহার করা যাবে না, শেপ গুলো করতে পারছি না। ঠিক আছে, তো এই দেখুন এখানের অংশটা হচ্ছে সমান হয়ে আছে, দেন এখানটা সমান হয়ে আছে, এই জলের অংশটা সমান হয়ে আছে। আর এই উঁচু জায়গাগুলো কি, এগুলো ঠিক করে দেখুন, এগুলো কিন্তু হচ্ছে ভূপৃষ্ঠের অংশ। তো জিনিসটা কি হচ্ছে না এই যে সব জায়গায় হচ্ছে জলের তল একটা সমান বের করা হয়েছে যেটা জিওয়েড তল। এবার সেই জিওয়েড তলের থেকে হচ্ছে যতটা উঁচুতে কোনো মানে স্থান অবস্থান করে, সেটাকেই কি ধরা হচ্ছে না, সেটাকেই ধরা হচ্ছে জিওয়েড তলের উপরে যে এই উঁচু অংশটা, এটা হচ্ছে পৃথিবীর আকৃতিকে এইভাবে গঠন করছে। মানে এটা ধরুন জিওয়েড তল, এর উপর দেখা যাচ্ছে এই অংশটা এতটা উচ্চতায় অবস্থিত, এর মানে কি পৃথিবীর আকৃতি হচ্ছে কি এই জিওয়েড তলের উপর নির্ভর করে এরকম উঁচু হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, আবার এই জায়গাটা এরকম উঁচু। ঠিক আছে, আবার পাশেরটা দেখুন এই জায়গাটা এরকম উঁচু। তো প্রত্যেকটা জায়গার হচ্ছে কি না যে উচ্চ নিচ্চ ব্যাপারটা, সেটাকেই কিন্তু হচ্ছে কি জিওয়েড এর মাধ্যমে হচ্ছে একটা ধারণা গ্রহণ করা হয়। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তো এখানে এবার দেখুন আমরা জিওয়েডের যে ধারণাটা করছি, আমার সেখানে হচ্ছে একটু লিখতে একটু মানে রয়ে গেছে, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। একটা জিনিস বুঝুন কি, আমাদের যে পৃথিবী প্রথমে কি ছিল না সমতল ছিল এরকম, ঠিক আছে, ফ্ল্যাট। তো সমতল মানে কি এই এরিয়াটা এরকম গোল হতে পারে, চৌকো হতে পারে, কিন্তু মূলত সেটা সমতল। তো আমি এরকম হেঁটে হেঁটে যাচ্ছি, আমি এখান থেকে পড়ে যাবো এরকম টাইপের। কিন্তু পরে গিয়ে কি হলো না, এটা সমতল হবে না, এটা কি হবে না, এটা গোল হবে। আবার গোল কিরকম, পুরো একবারে পৃথিবী মানে থালার মতো করে, একটা ফুটবলের মতো গোল, নিরেট। ঠিক আছে, কোনো দিক উঁচু উঁচু নিচু কিচ্ছু থাকবে না। হলো, দিয়ে তারপরে আবার কি হলো অভিগত গোলক, যেটা কি না ঠিক কমলা লেবুর মতো দেখতে, মাঝের অংশটা একটু স্ফীত আর উত্তর দক্ষিণটা কি একটু চ্যাপ্টা।
ঠিক আছে। কিন্তু এবার যে জিওয়েডের ধারণা, জিওয়েডের ধারণাতে মনে রাখবেন নিরক্ষীয় যে অঞ্চল মানে পৃথিবীর যে মাঝের এই অংশটা, মাঝের অংশ কিন্তু স্থিতই থাকছে, ওটা কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু উত্তর এবং দক্ষিণ যেটা বলা হয়েছিল একটু চ্যাপ্টা, সেটার মধ্যে একটু পরিবর্তন আছে। জিওয়েডের যে গাণিতিক ধারণা সেই অনুসারে উত্তর মেরু কিন্তু কম চ্যাপ্টা, দক্ষিণ মেরু একটু বেশি চ্যাপ্টা। ঠিক আছে, মানে আমরা যে কমলা লেবুর মতো ভাবছিলাম ওরকম নয়। ঠিক আছে, জিওড মানে কিরকম ঠিক যেন মাঝের অংশটা একটু স্ফীত, উত্তর দিক একটু হচ্ছে কম চ্যাপ্টা, নিচের দিকটা একটু বেশি চ্যাপ্টা। ঠিক আছে, এটা হচ্ছে জিওয়েডের ধারণা। ঠিক আছে, তো পৃথিবী যে হচ্ছে আমরা এটা পৃথিবীর যে স্ট্রাকচারটা আকৃতিটা সেই সম্বন্ধে আমরা তাহলে ওখান পর্যন্তই শেষ করছি। ঠিক আছে, পৃথিবীর আকৃতি নিয়ে এবার আমাদের প্রয়োজন নেই, পৃথিবীর আকৃতির জন্য যতটা আমাদের জানা দরকার ছিল আমি অলরেডি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। এবার আমরা কি দেখাবো না, আমরা হচ্ছে দেখাবো কি অন্যান্য গ্রহের ধারণা। ঠিক আছে, জাস্ট ফর রিপিট, আমি যদি হচ্ছে জিওয়েডের ধারণাটা যদি হচ্ছে কমপ্লেক্স লাগছে এরকম মনে রাখবেন কি আমাদের হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, জিওয়েডের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে কি না আমাদের সাউদার্ন সাইড মানে দক্ষিণ মেরু, আর হাইয়েস্ট মানে একটু কম লোয়েস্ট পয়েন্ট হচ্ছে কি না নর্দার্ন সাইড। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা এখানে শুরু করছি কি না অন্যান্য গ্রহের ধারণা। অন্যান্য গ্রহের ধারণা, তো এই যে পৃথিবী আমরা সৌরমণ্ডল দেখছি, সৌরমণ্ডলে আমরা যেমন দেখতে পাচ্ছি কি আছে না ইংলিশে নামগুলো আছে, নামগুলো একটু বাংলাতে বলে দিচ্ছি। মঙ্গল, শুক্র, সরি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর তারপরে নেই কারণ তারপরটা দেখা যায় না। ঠিক আছে, তো এইগুলো এগুলো হচ্ছে কি না সৌরমণ্ডলের সৌর পরিবারের গ্রহ, কিন্তু শুধু কি এই কটাই আছে না। ঠিক আছে, সৌরমণ্ডলে সূর্যের আসলে মোট গ্রহের সংখ্যা কত? 13। ঠিক আছে, কটা গ্রহ আছে সূর্যের? 13টা গ্রহ। এবার আপনি বলবেন 13টা গ্রহ কোথা থেকে এলো, আমরা তো হচ্ছে সর্বদা জানি কি 8খানা গ্রহ, কি না বুধ শুক্র পৃথিবী মণ্ডল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, ব্যাস। আবার প্লুটোকে বামন বলে আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ওই প্লুটো সমেত 13। শুধু প্লুটোতে তো হচ্ছে 13 হবে না, কি করে না 8টা প্রধান গ্রহ। ঠিক আছে, প্রধান গ্রহ হচ্ছে 8টা। কোন 8টা? এই যে যেগুলো এখানে দেখানো হয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, কখানা হলো? 8খানা। ঠিক আছে, তো এই 8খানা গ্রহ কি এগুলো হচ্ছে প্রধান গ্রহ, সৌরমণ্ডলের প্রধান গ্রহ। ঠিক আছে, এই 8টা গ্রহ। এবার 8টা হলো, তাহলে 13 - 8 কত হলো না আরো 5টা, আর 5টা কি আছে না বামন গ্রহ। আমরা বামন গ্রহ বলতে পারি, আমরা কুলীন গ্রহ বলতে পারি, আমরা এমন গ্রহ বলতে পারি যেগুলোকে সহজে দেখা যায় না, কিন্তু মোটামুটি এগুলো হচ্ছে এমন গ্রহ যেগুলো খুব মানে খুব একদম ছোট পর্যায়ে বলে এগুলোকে প্রধান গ্রহের মধ্যে আনা হয় না, আর এগুলোকে সহজে হচ্ছে গণনাও করা হয় না। ঠিক আছে, তো এই 5টা কি কি আছে না সেরেস, প্লুটো, হৌমিয়া, মেকমেক, তারপরে কি এরিস। এই 5টা, এই 5টা হচ্ছে সৌরমণ্ডলের বামন গ্রহ, কুলীন গ্রহ, ছোট গ্রহ, যা খুশি বলতে পারেন, বাট এই 5টা। তো আপনি এর মধ্যে প্লুটোর নাম তো নিশ্চয়ই শুনেছেন। ঠিক আছে, এছাড়া হচ্ছে সেরেস, হোমিয়া, মেকমেক আর এরিস, এই 4টেও রয়েছে। এই মোট 5টা হচ্ছে সৌরমণ্ডলের বামন গ্রহ। আর 8টা কি আছে? মার্কিউরি মানে বুধ, ভেনাস মানে শুক্র, তারপর কি আর্থ মানে পৃথিবী, মার্স মানে মঙ্গল, জুপিটার মানে বৃহস্পতি, আচ্ছা স্যাটার্ন মানে হচ্ছে শনি, তারপরে ইউরেনাস ইউরেনাস, নেপচুন নেপচুন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গ্রহগুলোর বিষয়ে ধারণা। এবার পুনরায় ফিরে আসি পৃথিবীর উপর। ঠিক আছে, তো আগের যেখানটা আপনারা দেখলেন না পৃথিবী, পৃথিবী তাহলে কত নম্বর সৌরমণ্ডলে যদি আমরা হচ্ছে পরপর পরপর শুরু থেকে আমরা হচ্ছে গ্রহগুলোকে গণনা করতে থাকি, তাহলে পৃথিবী হচ্ছে কত নম্বর গ্রহের মধ্যে পড়বে? পৃথিবী হচ্ছে থার্ড, 3 নম্বর।
ঠিক আছে, পৃথিবী হচ্ছে 3 নম্বর গ্রহ। তো এই 3 নম্বর গ্রহ যে পৃথিবী, যদি আপনারা পুরো দেখেন, কি না বুধ, না শুক্র, না মঙ্গল, না বৃহস্পতি, না শনি, ইউরেনাস, নেপচুন বা 5টা বামন গ্রহ, কোনোগুলোতে কিন্তু হচ্ছে কোনো প্রকৃতির মানে জীবনের সঞ্চার নেই। ঠিক আছে, তাহলে পৃথিবীতেই হচ্ছে শুধু জীবনের সঞ্চার কি করে হলো? তার পেছনে মূল কারণগুলো হচ্ছে এইটা। ঠিক আছে, মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবী, মানুষ কিভাবে কেন এই, বা শুধু মানুষ নয়, যে পুরো যে পৃথিবী কি জীব জগতে পরিপূর্ণ, নানা ধরনের জীব জন্তু প্রাণী সবাই এখানে ভরে পড়ে আছে। কেন এখানে এই সমস্ত কিছু দেখা যাচ্ছে, অন্য গ্রহগুলোতে কেন এগুলো দেখা যাচ্ছে না? এই সমস্ত কিছুর মূলেই রয়েছে কি না মানুষের, সরি, এই কারণগুলো। ঠিক আছে, তো আমরা এই এক একটা করে সমস্ত কারণগুলোর বিষয়ে দেখবো। তো ফার্স্টেই কি আছে না, ফার্স্টেই হচ্ছে যে জিনিসটা মানে এই সমস্ত বিষয়ে কি কেন পৃথিবীর হচ্ছে মানুষের আবাসস্থল বা জীব জগতের আবাসস্থল হতে পেরেছে, তার মধ্যে ফার্স্ট যে জিনিসটা এবং যে জিনিসটাই মেন অন্যান্য সমস্ত জিনিসগুলোকে নির্ধারণ করেছে সেটা হচ্ছে কি না দূরত্ব, আদর্শ দূরত্ব। ঠিক আছে, তো পৃথিবী থেকে হচ্ছে সূর্যের ডিস্টেন্স কত? এটা হচ্ছে 1 AU। AU মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বাংলায় বলতে গেলে মহাজাগতিক একক। ঠিক আছে, এটা মূলত দূরত্বকে বোঝায়। তো সূর্য থেকে এত কিছু এই সংখ্যা টংখ্যা মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবেন কি সূর্য থেকে পৃথিবী এই দূরত্বের জন্য এটা হচ্ছে এতটা আদর্শ, এতটা প্রপার, কি এটা হচ্ছে আমাদের পৃথিবীকে একটা হচ্ছে আদর্শ মানে জীব জগতের বসবাসের স্থান হিসেবে গড়ে তুলেছে। ঠিক আছে, কিভাবে দেখবো? এই ডিস্টেন্সটা কিন্তু মনে রাখবেন, কি এই ডিস্টেন্সটা সমস্ত ক্ষেত্রে যে কিভাবে প্রভাব ফেলছে সেগুলো এবার বুঝবো। এই ডিস্টেন্সের জন্য ডিস্টেন্স আদর্শ দূরত্ব হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বুঝবেন। তো ফার্স্টেই আসছে কি কাম্য উষ্ণতা। ঠিক আছে, কাম্য উষ্ণতা জিনিসটা কি? পৃথিবী মানে আমরা যে দেখি আমাদের এই পৃথিবীর টেম্পারেচারটা কি না খুব বলতে গেলে সোবার কাইন্ড অফ টেম্পারেচার, মানে না বেশি হচ্ছে গরম না খুব ঠান্ডা, মানে এমন একটা টেম্পারেচার যেটা হচ্ছে আমরা থাকতে পারি ভালোভাবে। আবার কি পৃথিবীর টেম্পারেচার কিন্তু সর্বদা এক ধরনের থাকে না, ইট অলওয়েজ চেঞ্জেস। মানে কখনো এটা হচ্ছে গ্রীষ্মকালে যেমন গরম হচ্ছে, বর্ষাকালে হালকা ঠান্ডা পড়ছে, আর শীতকালে একটু কনকনে ঠান্ডা পড়ছে, আবার হচ্ছে সেটা পুনরায় চেঞ্জ হচ্ছে। মানে একটা জায়গায় কিন্তু টিকে থাকছে না, বারবার বারবার ইট রিপিটস। ঠিক আছে, বারবার চেঞ্জ হচ্ছে। তো কেন এই চেঞ্জটা হচ্ছে? আর এই পৃথিবীর টেম্পারেচারটা এতটা আইডিয়াল কেন, কেন এখানে হচ্ছে মানুষ থাকার উপযুক্ত একটা টেম্পারেচার হতে পেরেছে, সেইটা কিন্তু আমি যেমন আগেরটাই বললাম কি আমাদের হচ্ছে দূরত্বের বিষয়টা মনে রাখতে হবে, এই দূরত্বটা কিন্তু মেন। তো ফার্স্ট পিকচারটা দেখুন। ঠিক আছে, এই যে আমাদের হলুদ হলুদ এই জিনিসটা কি লাড্ডুর মতো দেখতে, অবভিয়াসলি আমাদের সূর্য। তো সূর্যের এই চারপাশে যে নীল জিনিসটা দেখছেন না, ইট ইজ কল্ড গোল্ডিলক জোন। গোল্ডিলক জোন কি না, এটা এমন একটা অংশ যেখানে হচ্ছে মানে যে কোনো জীবজন্তু বসবাস করতে পারবে, এই রকম একটা হচ্ছে অঞ্চল। এই যে নীল অঞ্চল, এই নীল অঞ্চলের ভেতরে এবার দেখুন এই যে হলুদ অংশ এবং এই নীল অংশ এর মাঝে কিন্তু একটু ফাঁকা আছে। এই ফাঁকায় যদি কোনো জিনিস থাকে তাহলে কি সেখানে জীবজগৎ থাকতে পারবে? না। কেন? না, টু হট, মানে এই অংশটাই ভেতরের অংশরে এখানে হচ্ছে কিন্তু খুব গরম রয়েছে। আবার এই যে নীল অংশ এর বাইরে কি টু কোল্ড, মানে প্রচন্ড ঠান্ডা রয়েছে। একমাত্র এই নীল অংশটাই হচ্ছে এতটা পারফেক্ট, এর জন্য এখানে কি দ্য জাস্ট রাইট, ঠিক আছে, হ্যাবিটেবল জোন, মানে যেখানে হচ্ছে পশু পাখি জীব জন্তু মানুষ বা যে কোনো জীব জগতের প্রাণী এখানে থাকতে পারবে। কোথায় না এই গোল্ডিলক জোন। ঠিক আছে, এই তাহলে এই হ্যাবিটেবল জোন আর গোল্ডিলক জোন দুটো কিন্তু সেম বলতে পারি। আচ্ছা, এটা এবার হচ্ছে পুরো মানে স্পেসের দিক থেকে মহাকাশের দিক থেকে দেখানো হয়েছে। এই যে সূর্য আছে, ঠিক, তো সূর্য থেকে এবার দেখুন এখানে কি রয়েছে, সাপোজ এটা বুধ, বুধের টেম্পারেচার এতটা হাই কি সেখানে হচ্ছে আপনি থাকতে পারবেন না। ঠিক আছে, তারপরে শুক্র, সেম, শুক্র প্রচন্ড টেম্পারেচারে। তারপরে কি আছে না পৃথিবী, আমরা আছি।
পারফেক্ট। আপাতত ভুনা মুরগির মতো আমরা হচ্ছে রোস্ট হয়ে তো যাইনি, এর মানে হচ্ছে টেম্পারেচার পারফেক্ট আছে। আর না হচ্ছে ফ্রিজে থাকা হচ্ছে বরফের মতো হচ্ছে জমে গেছি, এর মানে তাও আমাদের টেম্পারেচার পারফেক্ট আছে। কিন্তু ঠিক তার পরে দেখুন এখানে এসে গেছে বুধ, হয়তো ছবিটা দেখে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা কিসের, বা আমি এটা ধরে নিচ্ছি বুধ বা শনি বা ইউরেনাস বা নেপচুন, যে কোনো এ হতে পারে। কিন্তু এবার দেখুন এইটা আর এইটা দুটোতেই কিন্তু এটা অতিরিক্ত ঠান্ডা, তাই এখানে কোনো জীবজগৎ সৃষ্টি হতে পারছে না। এখানে হচ্ছে কি প্রচন্ড গরম, তাই সৃষ্টি হতে পারছে না। কিন্তু যে সবুজ অংশ না, এই সবুজ অংশটা কি না হ্যাবিটেবল জোন, মানে যেখানে জীবজগৎ থাকতে পারবে। এবং এই জায়গাটাতেই কি আছে না পৃথিবী রয়েছে। এই সূর্য থেকে এই ডিস্টেন্সটার কারণেই কি হচ্ছে না, এটা হচ্ছে এটাকে আমরা কি বলছি কাম্য উষ্ণতা, সরি আদর্শ দূরত্ব, ঠিক আছে, প্রপার ডিস্টেন্স। যার কারণে কি হচ্ছে পৃথিবীতে একেবারে প্রপার অ্যামাউন্টের হচ্ছে টেম্পারেচার রয়েছে, না খুব বেশি না খুব কম, একেবারে মাপে, যেখানে হচ্ছে যে কোনো জীবজগতের যে কোনো প্রাণী হচ্ছে থাকতে পারবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখবো। পরের পয়েন্টে কি আছে না আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্বটা কি, আচ্ছা এবার দেখুন এটা হচ্ছে কি মার্কিউরি মানে বুধ, তারপরে কি আছে না ভেনাস, শুক্র, তারপরে আর্থ পৃথিবী, তারপরে কি আছে না মার্স। আমরা আপাতত এই চারটে দিয়ে দেখছি। তো এই চারটের ক্ষেত্রে আপনারা যদি দেখেন এই যে এধারে এটা দেখুন, এধার থেকে এধারে যে দেখাচ্ছে এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। আর তার সাথে এটা হচ্ছে ইলুমিনেশন ফ্রম সান, মানে পৃথিবীর দূরত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই দিকটা দেখাচ্ছে দূরত্ব আর এই দিকটা দেখাচ্ছে গ্রহগুলোর ঘনত্ব বা গুরুত্ব, ঠিক আছে, ঘনত্ব বা গুরুত্ব মানে এই জায়গাগুলোর ঘনত্ব কিরকম আছে। এবার দেখুন বুধ প্রথমত তার ঘনত্ব অনেক বেশি, ঠিক আছে, আর তারই সাথে কি সে হচ্ছে সূর্যের অনেক কাছে অবস্থিত। তারপরে দেখুন তারপরে আসছে এই যে কি না এটা শুক্র, শুক্র কি না সূর্যের অনেক কাছে, ঘনত্বটা কিন্তু একেবারে দেখুন পুরো মাপে মাপে একের ঘরে, ঠিক আছে। তারপরে দেখুন তারপরে কি আছে না পৃথিবী, পৃথিবী দেখুন ঠিক এমন একটা জায়গা অবস্থান করছে যেখানে ঘনত্ব পুরো একেবারে মাপে, আর কি না সূর্য থেকে দূরত্বটা পুরো একেবারে মাপে, একেবারে পুরো মিডল জোন, এটা পারফেক্ট পজিশন। তারপরে কি আছে মঙ্গল মার্স, ঠিক আছে, মার্স আবার কি হচ্ছে সূর্য থেকে দূরে প্লাস ঘনত্ব এবার কমে গেছে, ঠিক আছে, এখানকার ঘনত্ব কম। তো এই জন্যই হচ্ছে কি না মার্সে কোনো প্রাণ দেখা যায়নি। এই জন্য আর্থ হচ্ছে বা পৃথিবী এতটা পারফেক্ট একটা পজিশনে রয়েছে না, যার কারণে এখানে জীবজগৎ মানে গঠন হতে পেরেছে। এবার আপনারা বলবেন তাহলে এখানে পৃথিবীর ঘনত্ব কত, পৃথিবীর ঘনত্ব কি হচ্ছে 1, না পৃথিবীর ঘনত্ব 1 না, পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.5, ঠিক আছে 5.5 গ্রাম। তো এই ঘনত্বটা কি না আমরা এটাকে এভাবে ভেবে দেখুন কি আপনি এই যে পৃথিবীর উপরে আছেন, পৃথিবীর উপরে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন ভূত্বকের উপর। তো এই যে ভূত্বকের উপর আপনারা দাঁড়িয়ে আছেন, এই ভূত্বকের উপরে যে অংশটা সেটার ঘনত্বটা সেটা গিয়ে আমরা আপাতত ধরে বলবো সেটা কতটা 5.5, ঠিক আছে। তো এই আপেক্ষিক ঘনত্বটা এতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একমাত্র সঠিক পয়েন্টে থাকার কারণেই এসছে। দেখুন সূর্য থেকে দূরত্ব সঠিক প্লাস ঘনত্ব পৃথিবীর ঘনত্ব সঠিক, তাই এটা হচ্ছে একেবারে পারফেক্ট যেখানে আমরা হচ্ছে থাকতে পারবো, ঠিক। তো আপেক্ষিক ঘনত্ব হলো। নেক্সট নেক্সট আসছি কি না বায়ুমণ্ডল, খুব ইম্পর্টেন্ট। মানুষদের বেঁচে থাকার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট রিসোর্স হলো বায়ু, ঠিক আছে। তো এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে কি হচ্ছে না বায়ুমণ্ডলের ক্ষেত্রে পৃথিবীতে আমরা জানি কি এই যে পৃথিবী, পৃথিবী থেকে কিন্তু 10,000 কিলোমিটার উপর পর্যন্ত একটা বায়ুমণ্ডলের পুরো ঘেরাও এই পৃথিবীর চারিদিকে রয়েছে, ঠিক আছে। তো এই যে চারিদিকে 10,000 কিলোমিটারের যে যে ঘের, এই ঘেরের জন্যই কিন্তু হচ্ছে পৃথিবীতে জীবজগৎ থাকতে পারছে। এবার কেন থাকতে পারছে, কারণ এর বিভিন্ন কারণ আছে, বিভিন্ন জিনিসে এগুলো সহায়তা করছে। প্রথমত এই যে বায়ুমণ্ডল 10 কিলোমিটার পর্যন্ত রয়েছে না, এর বিভিন্ন ভাগ আছে। ভাগগুলো কি কি এ দেখুন, প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, দেন স্ট্র্যাটোস্ফিয়ার, দেন মেসোস্ফিয়ার, দেন এক্সোস্ফিয়ার, দেন থার্মোস্ফিয়ার, ঠিক আছে, সরি থার্মোস্ফিয়ার এন্ড দেন এক্সোস্ফিয়ার। তো এই যে হচ্ছে সমস্ত মণ্ডলগুলো ট্রপোপজ,
ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন ভাগ। এখানে কি হচ্ছে না, ট্রপোস্ফিয়ারে আমরা মূলত থাকি, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে কাছাকাছি অংশ, ঠিক আছে, সব থেকে কাছাকাছি অংশ কি না এই ট্রপোস্ফিয়ার। ট্রপোর পরে কি না আছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে মূলত কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে যত ধরনের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এখান থেকে যায়, কারণ এখানে মেঘের কোনো প্রাধান্য দেখা যায় না। তারপরে কি রয়েছে না মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে সেই স্তর যেখানে হচ্ছে আমাদের কি হয় না, যত এ উল্কা এই ধরনের জিনিসগুলো এখানে এসে পুরা শুরু হয়, কারণ এখানে বায়ুর হচ্ছে মানে বেগের কারণে এখানে হচ্ছে উল্কাগুলোর মধ্যে হচ্ছে জ্বলন মানে আগুন এত উত্তপ্ত হয়ে যায় যে আগুন হচ্ছে ধরে যায়। তারপরে কি আছে, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার এখানে হচ্ছে স্যাটেলাইটের ছবি আছে, কিন্তু স্যাটেলাইট কিন্তু এই থার্মোস্ফিয়ারে থাকে না, ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি কি, কারণ এখানে ছবিটা হচ্ছে আছে অন্য কারণে, এটা বোঝানোর জন্য কি এখানে বেতার তরঙ্গ বা ম্যাগনেটিক যে চৌম্বকীয় তরঙ্গগুলো সেগুলো এখানে থেকে পাস করে, ঠিক আছে। আর দেন এখানে আছে এক্সোস্ফিয়ার, সব থেকে বাইরের স্তর আমাদের হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এইভাবে পুরো 10 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর চারিদিকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই সমস্ত ধরনের স্তর, এগুলো সবই কিন্তু কি বায়ুমণ্ডলের স্তর পৃথিবীকে আবিষ্ট করে রেখেছে। তবে এই সমস্ত কিছু স্তরের মধ্যে আচ্ছা আমরা হচ্ছে মেন কি কি উপাদান আছে, আমরা আপার পজিশনটা দেখবো না, আমরা মোটামুটি লোয়ার পজিশন থেকেই হচ্ছে জিনিসটা বুঝবো। লোয়ার পজিশনে মূলত কি কি জিনিস থাকছে না, অক্সিজেন থাকছে, কার্বন ডাই অক্সাইড থাকছে, এন্ড দেন নাইট্রোজেন থাকছে, ওজোন গ্যাস আছে, হিলিয়াম আছে, হাইড্রোজেন আছে, ধূলিকণা আছে, বাষ্প আছে। এই সমস্ত কিছু কিন্তু আমাদের বায়ুমণ্ডলে রয়েছে এবং এই সমস্ত কিছু প্রাধান্য আছে, ঠিক আছে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, কার্বন ডাই অক্সাইড ছাড়াও আমরা বাঁচতে পারবো না। এবার অনেকে বলবে কেন কার্বন ডাই অক্সাইড ছাড়া আমরা বাঁচতে পারবো না, কারণ আছে, ঠিক আছে। কারণ অক্সিজেন আমাদের কাজে লাগছে, কার্বন ডাই অক্সাইড গাছেদের কাজে লাগছে। যদি কার্বন ডাই অক্সাইড গাছেদের কাজে লাগে আর গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড না পায়, তাহলে তারা কি হবে, মারা যাবে। আর তারা মারা গেলে অক্সিজেন আমাদের কে দেবে, কেউ না। এর মানে আমাদের হচ্ছে বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার তেমনি কার্বন ডাই অক্সাইডের দরকার। আর আমরা হচ্ছে কোনোদিনও পিওর অক্সিজেন গ্রহণ করি না, আমরা এই যে নিঃশ্বাস নিলাম এটার সাথে হচ্ছে কিন্তু কার্বন ডাই অক্সাইড মিশিয়ে তারপরে হচ্ছে গ্রহণ করছি, কেন না পিওর অক্সিজেন আমাদের শরীরের পক্ষে খুব একটা মানে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আর তারপরে নাইট্রোজেন আছে, ওজোন কি আছে, ওজোন হচ্ছে আমাদের সূর্য থেকে আসা বিভিন্ন ধরনের যে সমস্ত ইউভি লাইট, ঠিক আছে, অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, সেগুলোকে হচ্ছে আটকায়। তারপরে হাইড্রোজেন আছে, ধূলিকণা আছে, বাষ্প আছে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন আছে বলেই হচ্ছে এই দুটো মিলে জল তৈরি হচ্ছে। এর মানে এই সমস্ত কিছু কি না আছে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে, আর এই সমস্ত বায়ুমণ্ডলে আছে বলেই পৃথিবী কিন্তু থাকতে পারছে। এই সমস্ত কিছুর 99% বলতে গেলে আমরা কিন্তু সব এই ট্রপোস্ফিয়ার স্তরেই দেখতে পাই, ঠিক আছে। আর এই ট্রপোস্ফিয়ার স্তরে এগুলো আছে বলেই আমরা হচ্ছে কিন্তু এতটা মানে বলতে গেলে এতটা এতটা বলতে গেলে হচ্ছে ভালোভাবে এখানে বাঁচতে পারছি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এর পরের পজিশনে আছে কি না মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবী, সেখানে হচ্ছে কি আছে না বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলটা কি না, একটা প্রশ্ন করি, ছোটবেলায় আমরা এগুলো খুব পড়েছি কি, সৌরমণ্ডলের মধ্যে বা সৌর পরিবারের মধ্যে এমন কোন গ্রহ আছে যেটাকে নীল গ্রহ বলা হয়, আপনারা সবাই কিন্তু এর উত্তর জানেন, এটা কি না পৃথিবী। পৃথিবী হচ্ছে কি না নীল গ্রহ রূপে আখ্যাত। কেন পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে না, আমরা জানি কি পৃথিবীর হচ্ছে 70% কি না জল দিয়ে আবিষ্ট, আর 1% কি আছে, সরি 30% কি আছে না ভূমি বা মাটি, যার উপর আমরা দাঁড়িয়ে থাকি। তো পৃথিবীর এতটা পোর্শন জল দিয়ে মানে আবিষ্ট, যার কারণে এটাকে কি বলে না নীল গ্রহ। দূর থেকে দেখলে পুরো পৃথিবীটা নীল, এই জন্য হচ্ছে এটাকে নীল গ্রহ বলা হচ্ছে। এবার এই যে নীল গ্রহ বলা হচ্ছে এর মানে বায়ুমণ্ডল আমাদের মানে জীব জগতের বেঁচে থাকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আর হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার কারণ হচ্ছে আমরা জানি জল জীবন, মানুষের জীবনের জন্য হচ্ছে কিন্তু জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই জলের ক্ষেত্রে আমাদের তো হচ্ছে জানতেই হবে কি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের এই যে পুরো সিচুয়েশনটা সেটা কি, সেটা দেখবো।
কি না, দেখুন প্রথমত একটা জিনিস বুঝুন কি আমাদের পৃথিবীতে এই যে জলের চলনটা এটা না একটা সাইকেলিক প্রসেসে হয়। কি হচ্ছে না এই যে সমুদ্র হচ্ছে সূর্যের আলো হচ্ছে এখানে পড়ছে, সমুদ্রের জল মানে উত্তপ্ত হচ্ছে, এটা কি হচ্ছে না বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে এবার উপরে ওঠা শুরু হচ্ছে, ঠিক আছে। এই যে বাষ্প হয়ে উপরে উঠছে, উপরে কি আছে না বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে কি আছে না, একে তো ফার্স্ট জিনিস জেনে রাখুন বায়ুমণ্ডলে যখন আমরা হচ্ছে নিচ থেকে উপরে যাই, নিচ থেকে উপরে যাওয়ার সাথে সাথে টেম্পারেচার কমছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা ট্রপোস্ফিয়ার পর্যন্তই শুধু দেখছি, এই জন্য টেম্পারেচার কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে গেলে কিন্তু উল্টো হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়ে। কিন্তু ট্রপোস্ফিয়ারে হচ্ছে কি হচ্ছে না টেম্পারেচার কমছে, টেম্পারেচার কমা মানে এই যে মানে বাষ্প হয়ে যে জলটা উঠছে, এই জলের হচ্ছে মানে টেম্পারেচার কমে যাচ্ছে, ফলে হচ্ছে সেটা আবার পুনরায় জলে পরিণত হচ্ছে। এখানে যখন এটা জলে পরিণত হচ্ছে তখনই কি হচ্ছে না ধূলিকণার সাথে হচ্ছে এটা মিশে যাচ্ছে, ধূলিকণা সাথে মিশে এটা কি তৈরি করলো না একটা মেঘ তৈরি করলো। মেঘ এবার কি হচ্ছে জমাট বাঁধছে, ঠিক আছে। এই সমস্ত জমাট বেঁধে এটা কি হচ্ছে দুভাবে পড়ছে, ঠিক আছে। একটা জায়গায় হচ্ছে এটা বরফ হয়ে পড়ছে, একটা জায়গায় এটা কি হচ্ছে না বৃষ্টি হয়ে পড়ছে। বরফ হয়ে যেটা পড়ছে সেটা কোথায় না যেখানে প্রচন্ড ঠান্ডা, সাপোজ লাইক কোনো এমন জায়গা যেখানে হচ্ছে ঠান্ডার পরিমাণটা অত্যধিক বেশি, সেখানে কি হচ্ছে না বরফ হয়ে পড়ছে। এন্ড দেন এমন কোনো জায়গায় যেখানটা হচ্ছে নর্মাল, যেমন আমাদের এখানে কি হয়, এখানটা হচ্ছে আমরা সাপোজ এতে বলছি কি আমরা যে সমস্ত জায়গায় আমরা তো সবাই বরফের অঞ্চলে থাকি না, কেউ কেউ হচ্ছে বরফবিহীন অঞ্চলে থাকি। তো এই বরফবিহীন অঞ্চলে কি হয় না সমুদ্র নদী পুকুর নালা খাল বিল যে জায়গা আছে সব জায়গা থেকে কি হয় না শীতকালে হচ্ছে সরি শীতকালে নয় গ্রীষ্মকালে, মাই মিস্টেক, গ্রীষ্মকালে কি হচ্ছে না জল হচ্ছে উপরের দিকে উঠছে, গরম হয়, জল উপরে উঠলো, দিয়ে হচ্ছে সেই জল কি হলো না ঘনীভূত হলো, তারপরে কি হলো সেই জল ঘনীভূত হয়ে ধীরে 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 এবার বৃষ্টি আকারে নামছে, ঠিক। এই যে প্রসেসটা হলো এটাকে বলে ওয়াটার সাইকেল, ঠিক আছে। এই ওয়াটার সাইকেল আমাদের বিভিন্ন ধরনের বায়ুমণ্ডল বা জলমণ্ডলে বিভিন্ন ধরনের মানে যে উৎপত্তি উৎস সেগুলোকে হচ্ছে গঠন করতে সাহায্য করে, যেমন কি ডিউ মানে কুয়াশা, কুয়াশার মধ্যেও জল থেকে, দেন সারফেস রান অফ, সারফেস রান অফ মানে যেগুলো হচ্ছে ভূমির উপর থেকে হচ্ছে বয়ে যায়। তারপরে কি আছে না ফগ ড্রিফট, ফগ মানে কুয়াশা, আর সেই কুয়াশা থেকে হচ্ছে যখন জল জমাট বেঁধে হয় সেম। ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলের হচ্ছে যে পুকুর। তারপরে কি আছে আইস এন্ড স্নো, আইস এন্ড স্নো মানে বরফ। এই সমস্ত কিছু কিন্তু যদি দেখা যায় এই সমস্ত কিছু কিসের উপর নির্ভর করছে, এই যে বায়ুমণ্ডল এবং উপরের বায়ুমণ্ডল দুটোর কিন্তু মিলিত কার্যক্রমে এই পুরো সাইকেলটা কমপ্লিট হচ্ছে। আর এই সাইকেলটা কমপ্লিট হচ্ছে বলেই কিন্তু আমরা পৃথিবীতে থাকতে পারছি। একটা জিনিস ভেবে দেখুন আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় মানে শুধু সূর্যের আলো পড়ছে কোনোদিনও বৃষ্টি হয়নি, তাহলে কি হবে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়বে, তারপরে আরো বাড়বে, বাড়তে 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 আমাদের সবার চামড়া একেবারে সুন্দর করে মাছ ভাজার মতো উঠে চলে আসবে, ঠিক না। এই যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু আমাদের এই বায়ুমণ্ডল এবং এই জলচক্র এই দুটো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে পৃথিবী থেকে দূরত্বটা এতটাই পারফেক্ট কি সেখান থেকে হচ্ছে জল এইরকমই পরিমাণে হচ্ছে বাষ্প হচ্ছে কি না অতিরিক্ত বেশি, আবার অতিরিক্ত বেশি বৃষ্টি হলে কি হলো সব জায়গায় একবারে বন্যায় ভেসে চলে গেল, আমরা তাহলে আর থাকার জায়গা পাবো না। এই জন্য এটা একবারে প্রপার একটা প্লেস, ঠিক আছে। নেক্সট নেক্সট আছে কি না আমাদের শিলামণ্ডল। শিলামণ্ডল কি এটা হচ্ছে ক্লাস 8 এর চ্যাপ্টারে আপনারা নিশ্চয়ই পড়েছেন, সুতরাং আমি ডিটেলে যাব না, আমি জাস্ট জাস্ট মাইনর ভাবে করব কি আমরা এই যে পৃথিবীতে আছি পৃথিবীর আমরা শিলামণ্ডল বলতে কি আমরা মূলত এই অংশটা দেখে বলবো, ঠিক আছে। আমরা এই যে পৃথিবীতে আছি এটা হচ্ছে কি দ্বারা গঠিত না শিলা দ্বারা গঠিত, কোথাও উঁচু শিলা কঠিন শিলা কোথাও কোমল শিলা, তারপরে হচ্ছে আগ্নেয় শিলা পাললিক শিলা বিভিন্ন ধরনের হচ্ছে পাথর, বলতে গেলে আমরা পাথর যদি ভেবে দেখি বিভিন্ন ধরনের পাথর বিভিন্ন ধরনের মাটি বিভিন্ন ধরনের শিলা দিয়ে হচ্ছে এটা কি না গঠিত। তো এই যে হচ্ছে পুরো জায়গাটা এটা এমন ভাবে গঠিত কি সেখানে হচ্ছে আমরা বসবাস করতে পারবো। যদি হচ্ছে পৃথিবীর মানে কি বলবো শিলামণ্ডল যথোপযুক্ত না হতো তাহলে কিন্তু কি ধরুন শিলামণ্ডল যদি খুব বেশি শক্ত হতো তাহলে গাছ সেখানে জন্মাতে পারতো না, গাছটা জন্মাতে পারলে আমরা হচ্ছে সেখানে হচ্ছে বসবাস করতে পারছেন না, আমাদের হচ্ছে কাজ গেল,
আমরা হচ্ছে তাহলে বাঁচার কোনো জায়গায় ছিল না। তো শিলামণ্ডল হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে দিই, আমার জাস্ট এখানে হচ্ছে এই পিকচারটা দেখে মনে পড়লো, আমরা হচ্ছে মানে দেখলাম, আমরা বায়ুমণ্ডল দেখলাম, বায়ুমণ্ডলকে ইংলিশে কি বলে? অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তারপরে আছে বায়ুমণ্ডল বা জলমণ্ডল, সেটাকে ইংলিশে কি বলবো? না হাইড্রোস্ফিয়ার। তারপরে কি আছে? না শিলামণ্ডল, শিলামণ্ডলকে আমরা কি ইংলিশে কি বলবো? না জিওস্ফিয়ার। এন্ড দেন অ্যাট লাস্ট যেটা আছে সেটা কি? না আমাদের জীবমণ্ডল, যেটাকে আমরা কি বলবো? বায়োস্ফিয়ার। তো আসুন আমরা বায়োস্ফিয়ারটা দেখে নিই। বায়োস্ফিয়ার, তো এই বায়োস্ফিয়ারটা কি? দেখুন পৃথিবী থেকে সূর্য এতটা প্রপার দূরত্বে আছে কি এখানে হচ্ছে উষ্ণতা একেবারে পারফেক্ট। উষ্ণতা পারফেক্ট হওয়ার কারণে এখানে হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের হচ্ছে প্রভাবটাও পারফেক্ট। বায়ুমণ্ডলের প্রভাবের জন্য হচ্ছে জলমণ্ডল বা বায়ুমণ্ডল সেটাও পারফেক্ট। জলমণ্ডল বায়ুমণ্ডল পারফেক্ট হওয়ার কারণ সরি তারই সাথে কি শিলামণ্ডলও পারফেক্ট। আচ্ছা শিলামণ্ডল পারফেক্ট কিরকম সেটা একটু বুঝিয়ে দিই। আচ্ছা যখন পৃথিবীর আমরা উৎপত্তির সময় থেকে আমরা দেখেছি, আমার এটা আগের স্লাইডে ব্যাখ্যা করা উচিত ছিল, আমি ভুলে গেছি। পৃথিবী যখন হচ্ছে কি হয়েছিল না, পৃথিবী যখন হচ্ছে মানে গঠন হয়েছিল, সূর্য থেকে কি না একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড সেটা হচ্ছে বেরিয়ে এসেছিল। তারপরে কি হয়েছিল? সময়ের সাথে সাথে সেটা ঠান্ডা হয়েছিল। এবার ভেবে দেখুন, যদি পৃথিবী যে পজিশনে আছে সেই, এবার আগের স্লাইডে যেমন কি আমরা দেখলাম কি পৃথিবীর উপরের ভাগটা হচ্ছে কি হয়েছে না শিলা, ঠান্ডা নরম বা কঠিন শিলায় পরিণত হয়েছে, কিন্তু তার নিচের অংশগুলো কি এখন অবধি গরম আছে। এবার সাপোজ যদি পৃথিবী যে দূরত্বে রয়েছে সূর্য থেকে, সেই দূরত্বের থেকে যদি একটু সূর্যের কাছে থাকতো তাহলে কি হতো? তাহলে পৃথিবী কোনোদিনও এত তাড়াতাড়ি একে তো হচ্ছে এর যে বাহ্যিক যে ভূত্বকের অংশ সেটা তো হচ্ছে হতে পারতো না, জলও থাকতো না, জল একবারে ভেপে উড়ে সমস্ত কোথায় চলে যেত তার কেউ জানে না। আর যদি জল না থাকলো, তারপরে হচ্ছে শিলা যেটা হচ্ছে বাইরে সেটা এত উত্তপ্ত থাকলো কি মানুষ থাকতে পারছে না, এবং তারই সাথে হচ্ছে বাইরের অংশ হচ্ছে লাভার মতো গলে যাচ্ছে, কোনো কাজই হতো না। তারই সাথে কি অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলও টিকতো না, কারণ কি পৃথিবীর মানে যদি হচ্ছে উত্তাপ বাড়ে তাহলে আমরা জানি কি বায়ুমণ্ডলের হচ্ছে কিন্তু কোনো মানে বায়ুমণ্ডলও কিন্তু খুবই উত্তাপের সাথে সাথে হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে, তাহলে ঘনীভূত হতে পারতো না বায়ুমণ্ডল। এর মানে দূরত্ব একটা খুবই গুরুত্বপূর্ণ কার্য করছে। আর এই দূরত্বটা পারফেক্ট হওয়ার কারণেই কিন্তু সমস্ত কিছু একেবারে খাপে খাপে মিলে গেছে। এবার ভেবে দেখুন, এই যে শিলামণ্ডল, শিলামণ্ডল প্লাস জলমণ্ডল আর প্লাস বায়ুমণ্ডল, এই তিনটে এমন একটা পজিশনে আছে যার কারণে কি না পৃথিবীতে হচ্ছে জীব জগৎ সৃষ্টি হতে পেরেছে, সে যে কোনো ধরনের হচ্ছে প্রাণী হোক না কেন কিন্তু জীব জগৎ সৃষ্টি হতে পেরেছে। এইটাই হচ্ছে জীব জগৎ সৃষ্টিটাই কি না বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, ঠিক আছে। তো এই তিনের সংমিশ্রণ হচ্ছে কি এই চতুর্থ নম্বর বায়োস্ফিয়ার, ঠিক আছে। এখান পর্যন্ত আমরা এতটা বুঝে গেলাম কি পৃথিবীর আবাসস্থল হিসেবে সরি মানুষের আবাসস্থল হিসেবে বা যে কোনো ধরনের জীবের আবাসস্থল হিসেবে পৃথিবী, এখানে হচ্ছে ব্যাপারটা কি ছিল, ঠিক আছে। এবার আমরা লাস্ট পোর্শন, আমাদের এই পৃথিবীর এর লাস্ট পোর্শনটা দেখবো। আশা করছি এটার পরে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে পারবো। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা লাস্টে আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরে হচ্ছে সেগুলো দেখবো। তার আগে হচ্ছে এই ছবিগুলো দেখে নিয়ে দেখুন, আমাদের হচ্ছে জিওস্ফিয়ার মানে মাটি, অ্যাটমসফিয়ার মানে বাতাস, হাইড্রোস্ফিয়ার মানে জল, আর এই তিনটের পারফেক্ট কম্বিনেশনের কারণে কি হলো না জীবমণ্ডল বায়োস্ফিয়ার। এটা কিন্তু একেবারে পারফেক্ট রেঞ্জেই কিন্তু সমস্ত কিছু আছে। আচ্ছা এখানে একটা না আমি জিনিস বলে দিই, যদিও বা হচ্ছে এই যে জীবমণ্ডল মানে এই অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, জিওস্ফিয়ার, এই সমস্ত কিছুর একটা পারফেক্ট রেঞ্জের কারণেই কিন্তু হচ্ছে কি হলো, তো কি হলো না এই জীব জগৎ কিন্তু হচ্ছে সৃষ্টি হলো বা জীবমণ্ডল সৃষ্টি হলো। কিন্তু এই জীবমণ্ডলের বিস্তার এই তিনটি ক্ষেত্রে কিন্তু এটা লিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত। এই ছবিটা দেখুন, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি? আকাশে পাখি উঠছে, এখানে হচ্ছে মানে মাটিতে হচ্ছে কি বিভিন্ন পশু চড়ছে, এখানে জলের মধ্যে মাছ হাঁস বহুত জিনিস আছে, এমনকি মাটির নিচে অনেক ধরনের কীট পতঙ্গ এবং গাছপালার শিকড় আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, মানে এই যে জীবমণ্ডলের বিস্তার না, এই যে
পুরো বায়ুমণ্ডল জুড়ে আছে, পুরো হচ্ছে জলমণ্ডল জুড়ে আছে, পুরো শিলামণ্ডল জুড়ে আছে, এমন কিন্তু নয়। এই জীবমণ্ডলের বিস্তার কিন্তু এই তিনটি ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত রয়েছে। এই নির্দিষ্ট সীমা কি কি সেটাকে হচ্ছে বুঝতে হবে। তো সেই নির্দিষ্ট সীমাটা কি না, যদি আমরা দেখি বাতাসের ক্ষেত্রে এটা ভূপৃষ্ঠ, ঠিক আছে, এই ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু কি হতে পারে, বাতাসে এই জীবমণ্ডলের অস্তিত্ব আমরা দেখতে পারি। 6 কিলোমিটার থেকে বড্ড জোর 6.5-7 কিলোমিটার, তার বেশি কিন্তু নয়, ঠিক আছে, এত দূর পর্যন্ত। তারপরে কি আছে না জল, মানে প্রথমে আমরা এই দিক থেকে দেখছি, ঠিক আছে, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে হচ্ছে তাহলে কত পর্যন্ত হলো, এটা হলো 6, ঠিক আছে, একেবারে খারাপ লেখা হচ্ছে, ঠিক আছে 6, ঠিক আছে। দেন আমরা দেখব কি না হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল বা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে কত দূর পর্যন্ত রয়েছে, এটা 7 কিলোমিটার, ঠিক আছে। সবার লাস্টে কি আছে না জিওস্ফিয়ার, জিওস্ফিয়ারে কত দূর পর্যন্ত রয়েছে, 10 মিটার, এটা কিলোমিটার নয়, ঠিক আছে, মনে রাখবেন এটা কোনোভাবে কিলোমিটার হতে পারে না। 10 কিলোমিটারে হওয়া মানে অলরেডি সেখানে যা টেম্পারেচার, যা চাপ আছে, সেখানে মানুষ বা কোনো ধরনের জীব পর্যন্ত থাকতে পারবে না। তো কি না বায়ুমণ্ডলে, মানে এই বায়ুমণ্ডলে এখানে 6 কিলোমিটার পর্যন্ত জীবজগতে বিস্তার রয়েছে। জলের মধ্যে কতটা না 7 কিলোমিটার পর্যন্ত জীবজগতে বিস্তার রয়েছে। আর এই মাটির নিচে কতটা, 10 থেকে 20 মিটার পর্যন্ত। বারবার বলছি, ভুলেও কোথাও হচ্ছে লিখতে যাবেন না কি মাটির মধ্যে বা এই শিলামণ্ডলের মধ্যে 10 কিলোমিটার পর্যন্ত হচ্ছে মানে জীবজগতে বিস্তার রয়েছে, না হলে আপনাদের খাতার নাম্বারের দায়িত্ব আপনাদের নিচের হবে, ঠিক আছে। 10 থেকে 20 মিটার, মিটার, ঠিক আছে, বারবার রিপিট করছি, মাটির মধ্যে শিলামণ্ডলের মধ্যে জীব জগতের বিস্তার হচ্ছে 10 থেকে 20 মিটার। গট ইট? নেক্সট। আচ্ছা, এবার আমরা আসছি নেক্সট পার্টে। আমরা এতক্ষণ মানুষের আবাসস্থল রূপে পৃথিবী এই নিয়ে ব্যাখ্যা করলাম। এবার আমরা কি দেখবো না জিপিএস এর বিষয়। জিপিএস একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যা এখনকার সময় মডার্ন লোকেরা প্রায় সবাই জানে, আপনারাও নিশ্চয়ই জানেন। তো এই জিপিএস জিনিসটা কি বা জিপিএস কিভাবে কাজ করে আমাদের সেটা একটু বুঝতে হবে, ঠিক আছে। তো এই জিপিএসটা কি না আমাদের লোকেশন বলে, এক কথায় কি না আমরা কোথায় আছি এবং বা আমরা যেখানে যেতে চলেছি সেখানের যে যাতায়াতের পদ্ধতি সেটা কিভাবে হচ্ছে আমরা সেখানে পৌঁছাবো, বা বিভিন্ন ধরনের জিনিসের জন্য কি আমাদের জিপিএস লাগে। তো এই জিপিএসটা কিভাবে হচ্ছে কাজ করছে বা জিপিএস এর বৃত্তান্তটা কি সেটাকে আমরা হচ্ছে বুঝবো। প্রথমত এটা জানুন কি জিপিএস সম্পূর্ণ কি ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়ের পদ্ধতি, ঠিক আছে, ফার্স্ট এটা। সেকেন্ড, এটা কিসের মাধ্যমে করা হয়, কৃত্রিম উপগ্রহ। উপগ্রহ পৃথিবীর একটাই আছে, চাঁদ, ঠিক আছে। তো এগুলো কি না কৃত্রিম উপগ্রহ, অবশ্যই এটা চাঁদের মতো দেখতে না, এগুলো সব রকেট ছোট ছোট যেগুলো পৃথিবীর চারিদিকে হচ্ছে ঘুরতে আছে। তো এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই হচ্ছে কিন্তু এগুলো চেক করা হয়। তো পৃথিবীর চারিদিকে মোট কৃত্রিম উপগ্রহের সংখ্যা কত, এটা হচ্ছে 27। আমি নিজে এক মুহূর্তের জন্য ক্যালকুলেশনটা ভুলে গেছিলাম। এটা হচ্ছে টোটাল 27। 27টা কিভাবে না এই পৃথিবীর চারিদিকে 6টা হচ্ছে কক্ষপথ, 6টা কক্ষপথে হচ্ছে কি হচ্ছে না এই যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট গুলো ঘুরছে। আর একটা এবার 6টা কক্ষপথ, প্রত্যেকটা কক্ষপথে কটা করে মানে স্যাটেলাইট রয়েছে, 4টে করে, ঠিক আছে, মানে একটা কক্ষপথে 4টে করে স্যাটেলাইট রয়েছে। তো 6 4 কত হলো 24। আর রয়েছে 3টে অতিরিক্ত, ঠিক আছে, 3টে অ্যাডিশনাল স্যাটেলাইট, ঠিক আছে। তো টোটাল কটা হলো 27টা। তাই মনে রাখবেন পৃথিবীর হচ্ছে চারপাশে মোট কটা, 27টা হচ্ছে বর্তমানে স্যাটেলাইট রয়েছে। আর মোট কটা কক্ষপথে স্যাটেলাইট গুলো হচ্ছে 6টা কক্ষপথে, ঠিক আছে। 6টা কক্ষপথ, প্রত্যেকটাতে 4টে করে আছে আর 3টে অতিরিক্ত আছে, ঠিক আছে।
আচ্ছা, এগুলো কত দূরে অবস্থিত? এই যে পৃথিবী থেকে আমরা কি বলেছিলাম 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি রয়েছে না আমাদের বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডল 10 কিলোমিটারে শেষ হচ্ছে, এর থেকেও আরো 10 কিলোমিটার, ঠিক আছে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 20,200 থেকে 20,300 কিলোমিটার উচ্চতায় কি রয়েছে না এই স্যাটেলাইট গুলো হচ্ছে বিরাজমান, ঠিক আছে, 20,200 থেকে 20,300 কিলোমিটার উচ্চতা। এগুলো কি, এই যে এক একটা স্যাটেলাইট না, এই স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 12 ঘন্টা। এই যে লাস্টে লিখে দিয়েছি, এই একটা ধরুন এই স্যাটেলাইট, এই স্যাটেলাইট পুরো একটা রাউন্ড পৃথিবীর ঘুরে আবার এই পজিশনে ফিরতে কত সময় নেবে? 12 ঘন্টা, ঠিক আছে। নেক্সট। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না জিপিএস এর ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা, জিপিএস এর সেখানে আমরা কি দেখেছিলাম না, জিপিএস হচ্ছে এই পৃথিবীর একদিক থেকে তো নিশ্চয়ই ঘুরছে না, এগুলো কি এধার থেকে কোনোটা এধার থেকে, মানে বিভিন্ন দিক থেকে হচ্ছে ঘুরছে, ঠিক আছে। আর ঘোরার দ্বারা সে কি করছে, শুধু কিন্তু সে অক্ষরেখা কিংবা দ্রাঘিমা রেখা না, অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাথে কি না উচ্চতা, সেই জায়গার উচ্চতা কতটা হচ্ছে সেই সমস্ত উচ্চতাকেও কিন্তু হচ্ছে সে মেজার করছে, করে সে আমাকে দিচ্ছে। মানে আমি যদি জিপিএস এ লিখি কি আচ্ছা আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে উচ্চতা কতটা, সে কিন্তু আমাকে সেই অ্যান্সারটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কি না উচ্চতা অক্ষরেখা দ্রাঘিমা রেখার উপর নির্ভর করে কিন্তু জিপিএস ফলাফল প্রদান করে। আচ্ছা, তারপরে নেক্সট কি আছে জিআইএস। হোয়াট ইজ জিআইএস? প্রথমত আমি জিপিএস এর ফুল ফর্ম আপনাদের বলিনি, আমি আরেকবার বলে দিচ্ছি, আরেকবার না ফার্স্ট বারই বলছি। জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, আপনাদের বইয়ে অলরেডি আছে হয়তো, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে, জিপিএস। তো এই গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস কে ব্যবহার করার ঠিক আগের পর্যায়টা কি না জিআইএস। জিআইএস জিনিসটা কি, এই যে আমি যখন বলেছিলাম কি এই গ্রাউন্ড থেকে আমাদের ভূপৃষ্ঠ থেকে কিছু হচ্ছে তথ্যকে রিসিভ করে কি করা হয় না স্যাটেলাইটে পাঠানো হয়, আসলে শুধু এতটা সহজ প্রসেস নয়, এখানে আরো প্রসেসে অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা এটাকে শর্টে এইভাবে দেখবো। তো এই যে গ্রাউন্ড থেকে হচ্ছে তথ্য রিসিভ করা দিয়ে হচ্ছে স্যাটেলাইটে পাঠানো, আর তারপরে হচ্ছে স্যাটেলাইটে পাঠানোর পর সেখান থেকে হচ্ছে আমাদেরকে পাঠানো, এর মাঝে যে এখানে হচ্ছে অক্ষরেখা দ্রাঘিম রেখা উচ্চতা সেগুলোকে হচ্ছে গণনা করে যে পাঠানো হয়, এই সমস্ত কিছু পদ্ধতি কিসের মধ্যে পড়ে? জিআইএস এর মধ্যে। জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস। তো এই জিআইএস এর মাধ্যমে হচ্ছে কি হয় না আমরা হচ্ছে জিপিএস এর যে মেন কাজ, এই জিপিএস এর মেন কাজ যেটা আমরা দেখি সেটা দেখার আগে কি দরকার না এই জিআইএস এর কাজটা দরকার, ঠিক আছে। আচ্ছা, দেন এবার আমরা দেখছি ব্যবহার। এই ব্যবহারটা কি, মানে আমরা কিভাবে হচ্ছে এই জিপিএস টাকে ব্যবহার করতে পারি। প্রথমত মানচিত্র প্রস্তুত করা, আগেকার সময় লোকেরা কি করতো, তারা জাহাজ নিয়ে বেরিয়ে পড়তো, যখন মুড হলো দিয়ে এধার থেকে ওধার থেকে ঘুরে 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 এলো, এসে দেখলো কি আচ্ছা আমাকে তাহলে বুঝলাম কি এই জায়গাটা এরকম ভি এর মতো বেঁকে গেছে, ওই জায়গাটা ঢুকে গেছে, সেই অনুসারে তারা মানচিত্র আঁকতো। কিন্তু বর্তমান সময় কি হলো, বর্তমান সময়ে হচ্ছে ডাইরেক্ট মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে পিকচার ক্যাপচার করে মানচিত্র আঁকা হয়, সুতরাং এটা খুব একটা অ্যাকিউরেট বা নিখুঁত ধরনের পদ্ধতি, ঠিক আছে। আর কি আছে না এরপর আছে জরিপ কার্য। জরিপ কার্যটা কি? জরিপ কার্য বলতে গেলে আমরা হচ্ছে বলতে পারি আহ যেটা হচ্ছে কোনো একটা ধরুন জমি আছে, একটা জমিতে কি না এই জায়গা টু এই জায়গা, এই জমিটা হচ্ছে কতটা ডিস্টেন্স, এই সমস্ত মাপামাপি কাজ, তার জন্য কিন্তু আমরা জিপিএস ব্যবহার করতে পারি। আর কি আছে যান চলাচল, খুবই সিম্পল, আমরা হচ্ছে ট্রাফিকে বেরোই, ট্রাফিকে বেরিয়ে নিজে ফোনকে বের করে দিয়ে জিপিএস হচ্ছে মারি ডিস্টেন্সটা দিয়ে, তারপরে হচ্ছে চেষ্টা করি কি আমরা সেই জায়গাটা পৌঁছাবো, কোথায় ট্রাফিক আছে কোথায় ট্রাফিক নেই সে সমস্ত কিছু আমাদের সে দেখিয়ে দেয়। তো যান চলাচলও কিন্তু হচ্ছে জিপিএস এর মাধ্যমে আমরা হচ্ছে ব্যবহার করি। তারপরে কি আছে না আমাদের বর্তমান অবস্থান, আচ্ছা এটা আমি লাস্টে ব্যাখ্যা করবো, কারণ লাস্টে গিয়ে এটা হচ্ছে ভালোভাবে বোঝানো যাবে, ঠিক আছে, কেন সেটা পরে ব্যাখ্যা করছি। আচ্ছা, ত্রাণ বা উদ্ধার, সাপোজ কোন একটা জায়গায় আছে, যে জায়গা জঙ্গলের মধ্যে বা পাহাড়ের মধ্যে, সেখানে একটা কোনো বিপত্তি ঘটেছে, তো সেই জায়গাটা কোথায় আমাকে সেটা জানার জন্য কি আমি হচ্ছে জিপিএস ব্যবহার করতে পারি। সেকেন্ডলি কি, সাপোজ কোনো একটা জায়গায় কি হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে, সেই জায়গায় হচ্ছে রোড ব্লক, আমি হচ্ছে রাস্তার মাধ্যমে যেতে পারছি না, আর কি প্রসেস আছে বা কোন রাস্তা আছে যেখান থেকে আমি যেতে পারবো, সেগুলো কিন্তু আমি হচ্ছে জিপিএস এর মাধ্যমে দেখতে পারি। তারপরে কি আছে না উন্নয়ন। উন্নয়নটা কি? উন্নয়ন হচ্ছে আমরা যে
কোন একটা জায়গা, কখনো কখনো কিছু কিছু ইউটিউবাররাও এটা করে দেখবেন, কোন একটা নির্দিষ্ট জায়গা তারা একটা জিপিএস থেকে বর্তমানে সেই নির্দিষ্ট জায়গায় ছবিটা বের করে, দিয়ে 30 বছর আগে সেই সেম জায়গাটার হচ্ছে ছবিটাকে জিপিএস থেকে বের করে করে হয়তো কম্পেয়ার করে দেখছে কি কতটা ডেভেলপমেন্ট হয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তারা মজার জন্য করে, কিন্তু এইভাবে আমরা হচ্ছে কোনো জায়গায় উন্নয়নের বিষয়ে হচ্ছে খোঁজ রাখতে পারি, বা কোনো জায়গায় উন্নয়নশীল করার জন্য, মানে আমি জিপিএস এর মাধ্যমে দেখছি কি এই জায়গাটা এরকম খারাপ অবস্থা, আমাকে এখানে উন্নয়ন করতে হবে, এই সমস্ত জিনিসও কিন্তু আমরা লোকেট করতে পারি। দেন কি আছে, প্রতিরক্ষা। ঠিক আছে, মিলিটারি সিস্টেম। মিলিটারি সিস্টেমের কিন্তু জিপিএস স্যাটেলাইট প্রসেস আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, সেখানে হচ্ছে অ্যাক্সেস আমাদের মতো সাধারণ মানুষের নেই, কিন্তু এই জিনিসটা কি সেটা বোঝাচ্ছি। তো আমাদের যে মানচিত্র, আমাদের যে সীমারেখা, সেই সীমারেখার এপারে কোনো বিদেশি কোনো হচ্ছে মানে থ্রেট, যেগুলো আমাদের হুমকি বা সৈন্য বা তাদের কোনো জিনিস আমাদের এপারে আসছে নাকি, সেই সমস্ত কিছু আমরা কিসের দ্বারা দেখতে পারি, আমরা হচ্ছে এই প্রতিরক্ষার মানে মিলিটারি সিস্টেমের যে জিপিএস তাদের মাধ্যমে তারা দেখে নেয়, আমরা দেখতে পারি না, তারা দেখে নেয়। দেন সবার লাস্টে আছে অপরাধ দমন। এই জিনিসটা আমি যে বললাম আমাদের বর্তমান অবস্থান নিয়ে এর সাথে একটু কানেক্টেড, এই জন্য আমি থেমে গেছিলাম। তো আমরা বর্তমানে কোথায় আছি, আমরা ফোনের মাধ্যমে কিন্তু আমাদের বর্তমান লোকেশনকে হচ্ছে অ্যাক্সেস করতে পারি, বর্তমান লোকেশনকে আমরা অ্যাক্সেস করতে পারি, কিন্তু তারই সাথে কি হয় না, কখনো আমার হয়তো ফোন চুরি হয়ে গেছে, আমার ফোনটা কোথায় আছে বর্তমানে, আমি হচ্ছে কিন্তু এখন সেটা লোকেশনের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে, তো লোকেশনের মাধ্যমে এবার কি আমি বের করলাম, করে আমার ফোনকে চুরি করেছে তাকে আমি ধরে নিলাম। কিংবা অনেক সময় গাড়িতেও কি হয়, গাড়িতেও জিপিএস লাগানো থাকে, হঠাৎ করে একজনের গাড়ি উধাও হয়ে গেছে, সে গাড়িটা কোথায় না, আর এখান থেকে 70 কিলোমিটার দূরে, কি করে জানা গেল, জিপিএস এর মাধ্যমে জানা গেল। সুতরাং অপরাধকেও দমন করার ক্ষেত্রেও কিন্তু জিপিএস খুবই কার্যকরী। আচ্ছা, আগে কিন্তু জিপিএস এর মধ্যে একটা হচ্ছে এরর ছিল, সেখানে কি না কখনো কখনো আমি যে জায়গাটা চাইছি সেই জায়গাটা থেকে 10 থেকে 30 মিটারের একটা দূরত্বের মধ্যে কিন্তু আমাকে সেই জায়গাটা দেখাতো, মানে সাপোজ আমি হচ্ছে এই জায়গাটা যেতে চাইছি আর এখান থেকে 30 মিটার দূরে এই জায়গায় আমাকে হচ্ছে দেখাচ্ছে। কমন, আগেকার সময় অনেক লোকেরাও বলতো, আগেকার বলতে খুব পুরানো নয়, কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত লোকে বলতো কি না আমি যেতে চাইছি অমুক জায়গায়, আমাকে নিয়ে গিয়ে পুকুরের মাঝে দাঁড় করে দিয়েছে। না, ওটা এখন আর হয় না, কারণ এরর খুব কমে গেছে। যেটা 10 থেকে 30 মিটার ছিল সেই এররটা এখন কমে এসেছে কিনা মিলিমিটারে। ঠিক আছে, মিলিমিটার মানে আমার চাকা, আমার গাড়ির চাকা এখানে দাঁড়ানো উচিত ছিল, আমি এখানটা দাঁড়িয়েছি, সরি এখানটা দাঁড়িয়েছি, এইটুকু ডিস্টেন্স, এটাকে হচ্ছে এতটা কম এরর, কারণ কি প্রত্যেক মুহূর্তে হচ্ছে ডেভেলপমেন্ট করা হচ্ছে, প্রত্যেক মুহূর্তে হচ্ছে জিপিএস সিস্টেম, স্যাটেলাইট সিস্টেম, তারপর জিআইএস সিস্টেম, সমস্ত কিছুকে হচ্ছে ডেভেলপ করা হচ্ছে, যার কারণে কি হচ্ছে না এতটা উন্নয়ন সম্ভব হচ্ছে। তো এটা ছিল আমাদের পৃথিবীর মানে কি বলবো না মহাজাগতিক জিনিস, আমাদের যে পৃথিবী, এই পৃথিবীটায় আমাদের যে থাকার বিষয়। ঠিক আছে, আমরা এখানে থেকে যে জিআইএস উপভোগ করছি, বা কেন আমরা এখানে থাকতে পারছি, বা আমাদের পৃথিবীর আকারটা কি, সেই বিষয়। তো আজকের জন্য ক্লাসটা এতটাই, আশা করছি বুঝতে পেরেছেন, খুব একটা টিপিক্যাল কিছু ছিল না। যদি না বুঝতে পারেন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, তাই সাথে আপনারা যদি কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আমাকে বের করে দেন যার আমি উত্তর বের করতে পারবো, তাহলে এটা খুবই ভালো হয়। ঠিক আছে, তো তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পরের ক্লাসেও আপনাদের সাথে দেখা হবে, এবং আপনারা যে মনোযোগের সাথে এই ভিডিওটা দেখেছেন সেই মনোযোগের সাথে সেই ভিডিওটাকেও দেখবেন। তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।